ইনায়া তার মাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ এইভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। এখনো শরীর মৃদু কাঁপছে। রুমা নামাজ পড়ে দোয়া পড়ছিলেন। তখনই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে এসেছে। এইদিকে তারেক নামাজ মসজিদ থেকে ফিরছিলেন নামাজ শেষে। তখন মেয়ের এমন চিৎকার শুনতে পায়। ইনায়ার মা ইনায়ের গায়ে হাত বুলিয়ে আদুরে সুরে বলে, ভয় পেও না আম্মু, ওটা কিছু ছিল না, খেলনা জিনিস ওটা। ইনায়া কিছুই বলল না, মাকে জড়িয়ে ধরে রাখলো। রুমা নেওয়াজ মেয়েকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন। মায়েরা এগিয়ে এসে হাতের সাপটা এগিয়ে দিয়ে বলে, আপু দেখো, এটা খেলনা, ভয় পেও না। ইনায়া আবারও হঠাৎ দেখে ঝাঁকি দিয়ে ওঠে। রুমা নেওয়াজ ধমকে ওঠে মায়েরাকে। মায়েরা মলিন মুখে একবার রুমা নেওয়াজের দিকে তাকায়, এরপর আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে, আপু, আমি সরি, আসলে নামাজের সময় চলে যাচ্ছিল তো, তাই তোমাকে ওঠাতে চাইছিলাম, তাই এইভাবে ডেকেছি। সরি আপু, আর কখনো এমন করব না। ইনায়া হ্যাঁ না কিছুই বলল না। রুমা নেওয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে যায়। মায়রার চোখে জল টলমল করে ওঠে। তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়রার মাথায় হাত দিয়ে বলে, আর কখনো এমন করো না, এভাবে অনেক বড় ক্ষতি হতে পারে, বুঝেছো? মায়েরা নিজেকে সামলে ফট করে মাথা তুলে হেসে বলে, জি বাবা। হাতের রাবারের সাপটা দেখিয়ে দিয়ে বলে, এটাকে আজকেই ফেলে দিব, হবে না? তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আচ্ছা। এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরার ভীষণ খারাপ লাগলো। সবাই কি তার উপরে অনেক রেগে গিয়েছে? ইনায়া আপুও কথা বলল না, বাবাও হাসলো না। এগিয়ে গিয়ে ঘরের দরজাটা ভিড়িয়ে দিল। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরেছিল। সেই দৃশ্য চোখের সামনে ভাসল। এমন দৃশ্য তার মায়ের সাথে কত বছর আগে ফুটেছিল কে জানে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কিন্তু এটাকে সে বেশিক্ষণ লালন করে না। দ্রুত দুই হাতে দুই চোখ মুছে নিজে নিজেই হেসে ফেলে। রাবারের সাপ নিয়ে বেলকুনিতে দৌড়ে যায়। ভোরের এই আবহাওয়া মায়রার ভীষণ ভালো লাগে। ইনায়া স্বাভাবিক হলে নামাজ পড়ে মায়রার ঘরে আসে। মায়রা বেলকুনিতে দাঁড়িয়েছিল। ইনায়া পেছন থেকে ভাউ বলে ওঠে। মায়রা লাফ দিয়ে ওঠে। বুকে থুতু দিয়ে পেছনে ফিরে ইনায়াকে দেখে দ্রুত ইনায়াকে জড়িয়ে ধরে বলে, আপু আমি সরি, প্লিজ প্লিজ, আমি আর এমন করব না। ইনায়া হেসে মায়রার পিঠে হাত বুলিয়ে বলল, পাগলি মায়রা। মায়রা মুখ ফুলিয়ে বলে, আমি পাগলি না। তারপর ফিসফিস করে বলে, তোমার ভাই পাগল। পেছন থেকে রুমা নেওয়াজ হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, কে পাগল? মায়রা রুমা নেওয়াজকে দেখে ভীত চোখে তাকায়। আমতা আমতা করে হে হে করে হেসে বলে, হো হো, আমি আমি। ইনায়ার মা ইনায়ার হাতে চায়ের কাপটা দিয়ে বলে, তোমার গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো, আর এইসব বেয়াদবি ছাড়তে বলো। মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আমি বেয়াদবি করি না তো আন্টি, আমি খুব ভালো, আপনি আমার সাথে একদিন কাটিয়ে দেখুন। রুমা নেওয়াজ ধমকে বলেন, একজন বাবা আর একজন আন্টি? মায়েরা অবাক হয়ে রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনাকে কি বলবো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ইনায়ার দিকে তাকালে ইনায়া হেসে বলে, তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু। মায়েরা চোখটা বড় বড় করে ইনায়ার হাতটা ধরে ঘুরতে নিলে ইনায়ার হাত থেকে গরম চায়ের কিছুটা মায়েরার পায়ের উপরে এসে পড়ে। মায়েরা ওহ শব্দ করে ওঠে। ইনায়া দ্রুত চায়ের কাপটা রেখে বলল, হাই হাই, কোথায় লাগলো? মায়েরা মেঝেতে বসে হাত দিয়ে পায়ের ওপর থেকে একবার হাত বুলিয়ে হেসে বলল, ওই একটু, কিছুই হয়নি, তুমি চা খাও। ইনায়া হেসে বলে, এই চা তো আম্মু তোমাকে দিয়ে গেল, আমি চা খাবো না, আমি এখন ঘুমাবো। তুমি যে সকালে ঘুমাও না, তাই আম্মু বাবার সাথে তোমার জন্যও চা করেছে। মায়েরা অবাক হয়ে তাকালো ইনায়ার দিকে। মুখ ফসকে বলে ফেলে, তার মানে তোমার আম্মু, আই মিন আমার শাশুড়ি ওপরে ওপরে দজ্জাল শাশুড়ি, ভেতরে ভেতরে ভালো শাশুড়ি, তাই না? ইনায়া মায়েরার কথায় হেসে ফেলল।
বসা থেকে দাঁড়িয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে বলল, আমি ঘুমাচ্ছি মায়েরা, আমার সকালে ওঠার অভ্যাস নেই, বাই। মায়েরা হেসে বলল, আচ্ছা আপু ঘুমাও, আর ডিস্টার্ব করবো না, পাক্কা। এরপর চায়ের কাপ নিয়ে ফটাফট চাটা সাবার করলো। বিড়বিড় করলো, শাশুড়ি মায়ের মুখ থেকে নিম ঝরলেও হাত থেকে তো বহুত মধু ঝরে। পা জ্বলছে হালকা। দ্রুত ওয়াশরুমে গিয়ে ট্যাপের নিচে পাটা রাখলো কিছুক্ষণ। জ্বলনি কিছুটা কমেছে। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ইনায়াকে দেখলো সে ঘুম। মায়েরা ইনায়াকে আর ডিস্টার্ব করলো না। ঘরের দরজাটা চেপে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে ওদিকে তাকালো, পুরো বাড়ি নিস্তব্ধ। সবাই হয়তো আবারও ঘুমিয়েছে। মায়েরা এদিকে ওদিকে হাঁটলো। এরপর ধীরে ধীরে মেইন গেট খুলে বাইরে যায়। বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তার মতো। তবে এই জায়গা ইরফানদের একদম মেইন গেটের ভেতরে। ডান পাশে বেশ বড় সড়ো বাগান, বাম পাশেও অনেক গাছপালা লাগানো। মায়েরা আশেপাশে তাকালো, কেউ কোথাও নেই। মেয়েটা খালি পায়েই দৌড় লাগায় বাগানের ভেতর। অনেকটা জায়গা জুড়ে ফাঁকা। মায়েরা খালি পায়ে মাটির উপরে হেঁটে ঘুরে ঘুরে দেখল। হঠাৎ তার মাথায় আসে দড়ি খেলার কথা। গ্রামে প্রচুর খেলেছে, এখন খেলার ভীষণ ইচ্ছে জাগলো। কিন্তু খেলার দড়ি এখানে নেই, তাই বাড়িতে রেখে এসেছে। কিছু একটা ভেবে বাড়ির ভেতরে দৌড় লাগালো। ছাদের উদ্দেশ্যে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ছাদে পৌঁছে হাঁটুতে ভর করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো। এরপর এগিয়ে গিয়ে কাপড় মেলার একটা মোটা দড়ি বেশ কসরত করে খুলে ফেলে। তারের মতো মোটা দড়ি, এটা দিয়ে খেলতে অসুবিধা হবে না। নিজের ইচ্ছে পূরণ করতে পারবে ভেবে মুখে হাসি ফুটল। এরপর আবারও দৌড় লাগায় বাগানের উদ্দেশ্যে। মায়েরা বাগানে এসে আশেপাশে একবার তাকালো, না কেউ নেই। গায়ের ওড়না খুলে পাশেই ঘাসের ওপরে গুটিসুটি করে রাখলো। কোমরের নিচ পর্যন্ত চুলগুলো শক্ত করে খোপা করে নিল। এরপর দুই হাতে দড়ি পেঁচিয়ে লাফিয়ে লাফিয়ে খেলা শুরু করে আর খিলখিলিয়ে হাসে। বাগানের ডান পাশের দোতলায় ইরফানের ঘর, সাথে বেলকুনি। ইরফান হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়ায় বেলকুনিতে। গায়ে ব্ল্যাক টি শার্ট জড়ানো, পরনে ব্ল্যাক প্যান্ট। ডান হাতে কফির মগ নিয়ে তাতে চুমুক দেয়। বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে তাকায় তার বেলকুনি বরাবর নিচের দিকে। মায়েরা লাফিয়ে লাফিয়ে খেলার মাঝে খোপা খুলে গিয়েছে। কোমরের নিচ পর্যন্ত কালো কিচকিচে ঘন চুলগুলো ছড়িয়ে। মেয়েটা তবুও খেলছে লাফিয়ে লাফিয়ে। বারবার লাফানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে দুলতে থাকে। সকালের স্নিগ্ধ মৃদু হাওয়া নিজের গায়ে মাখাতে ব্যস্ত মায়েরা, সাথে ব্যস্ত খেলতে। এর ইরফান গম্ভীর মুখআয়বে মায়রার পিঠ ছড়িয়ে যাওয়া কেশের পানি চেয়ে কফির মগে চুমুক দিতে ব্যস্ত। তার হাবভাব কিছুই বোঝা যায়। মায়রা হাঁপিয়ে গিয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে যায়। ঘেমে গিয়েছে। হাতের দড়ি ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান মায়রার দিকে চেয়েছিল, মায়রার শরীরে ওড়না না থাকায়। ইরফান দ্রুত চোখটা সরিয়ে বিড়বিড় করে বলে, স্টুপিড বাদর। এরপর তার ঘরে চলে যায়। মায়রা হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে জিরিয়ে নেয়। চুলগুলো আবারও হাত খোপা করে নেয়। মাটি থেকে ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে বাসার ভেতরে যায়। পায়ে মাটি, তাই পা গুটিয়ে গুটিয়ে এসেছে যেন মেঝে অপরিষ্কার না হয়। এরপর তার ঘরে কিছুক্ষণ বসে একবার ভাবলো ইনায়াকে ডাকবে, আবার ভাবলো থাক, মেয়েটাকে ভয় পাইয়ে ঘুম ভাঙিয়েছিল, এখন ঘুমাক, বিকালে না হয় এই খেলাটা দেখিয়ে দিবে ইনায়াকে। এরপর টেবিলের উপরে থাকা জগ থেকে 2 গ্লাস পানি খেয়ে আবারও ঘর থেকে বেরিয়ে বাগানে যায়। আগের মতোই কাউকে না দেখে গায়ের ওড়নাটা পাশে রেখে দড়ি খেলতে লেগে যায়। মায়েরা যখন ঘরে গিয়ে বসেছিল তখন ইরফান নিচে নেমে আসে। বাগানে বিভিন্ন গাছ আছে, ফুল ফল আরো বিভিন্ন ধরনের। ইরফান প্রায়ই গাছ ছেটে দেয়, আজও সেজন্যই এসেছিল। কাজ শেষে হাতের কাঁচি রেখে এগিয়ে আসলে দেখতে পায় তার সামনে মায়েরা আবারও দড়ি খেলছে। ইরফান গম্ভীর মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর মায়েরা পাশ দিয়ে চলে যেতে নিলেই মায়েরা হঠাৎই
খেলা থামিয়ে উল্টো ঘুরে ইরফানের বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায় পেছন দিকে। সাথে সাথে ছোটখাটো একটা চিৎকার দেয়। ইরফান ভুরু কুঁচকে মায়রার দিকে চেয়ে আসে। মায়রার হাতে, কোমরে, পায়ে কোথাও ব্যথা পাওয়া বাদ নেই বোধ হয়। মায়রা চোখ মুখ কুঁচকে সামনে তাকালে দেখল উন্মুক্ত ফর্সা লোমশযুক্ত দুটো পা, প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গোটানো। মায়রা অদ্ভুতভাবে তাকায় পা দুটোর দিকে, কিন্তু কিছু মনে পড়তেই ফট করে মাথা তুলে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা চোখ বড় বড় করে সামনে পড়ে থাকা ওড়নার দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়, দ্রুত হাঁটু ভাঁজ করে নেয়। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনো তার দিকেই চেয়ে আছে। সাথে সাথে চোখ নামিয়ে নেয়। মেয়েটা লজ্জা পেয়েছে বেশ, মুখে খই ফোটা। মায়রা কেমন যেন কথা খুঁজে পায় না। তার ওড়নার দিকে তাকালে দেখল ইরফানের পায়ের কাছেই পড়ে আছে। মায়রা আবারও চোখ তুলে আমতা আমতা করে বলে, আমার ওড়নাটা একটু দেবেন? ইরফান হ্যাঁ না কিছুই বলে না। মায়রা ভেবে পায় না সে কি করবে। ইরফান মায়রার দিকে চেয়েই ডান পায়ের সাহায্যে মায়রার ওড়নাটা তুলে দুই হাতে গুটিসুটি করে মায়রার মুখের উপরে ছুঁড়ে মারে। মায়রা হাত দিয়ে মুখের ওপর থেকে ওড়নাটা সরিয়ে রেগে গিয়ে বলে, ভালো করে দিতে পারেন না? ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। চোখ নামিয়ে বিড়বিড় করে বলে, মানুষটাই তো ভালো না, কাজ ভালো হবে কি করে? বলতে বলতেই ওড়না নিয়ে মাথা সহ নিজেকে ঢেকে নিল। ইরফান পাশ কাটিয়ে যেতে নেয়। মায়রা তখনই বসা থেকে কোনো রকমে উঠে দাঁড়ালে ব্যালেন্স হারিয়ে ঠাস করেই ইরফানের বুকের উপরে ঢলে পড়ে। পড়ে যাওয়ার ভয়ে দুই হাতে ইরফানের বুকের কাছের শার্টটা শক্ত করে আঁকড়ে ধরে। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মায়রা কাঁদো কাঁদো মুখ করে ইরফানের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে পড়িনি। আমার পায়ে কি যেন হয়েছে, দাঁড়াতে পারছি না। ইরফান মায়রার কথা কানে নিল না। ডান হাতে মায়রাকে ধাক্কা দিল। মায়রা ঠাস করে আবারও পড়ে যায়। পড়ে গিয়ে ও মা গো বলে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে একবার মায়রার দিকে চেয়ে পাশ কাটিয়ে যেতে নিলে তার পাশ দিয়ে জাহিদ মায়রার দিকে এগিয়ে গিয়ে বলে, আরে মায়রা, কি হয়েছে তোমার? মায়রা পিটপিট করে চোখ তুলে তাকায়। কোমর আর পায়ে বেশি ব্যথা পেয়েছে। ডান পা তো মাটিতে রাখতেই পারছে না। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, ভাইয়া, আমার পা ভেঙে গিয়েছে। জাহিদ চোখটা বড় বড় করেই বলে, কি বলো, দেখি দেখি। মায়রা নিজেকে গুটিয়ে বলে, না না, আপনাকে লাগবে না, কাউকে একটু ডেকে দিন না ভাইয়া। জাহিদ হেসে বলে, ওহো মায়রা, তুমি এত সংকোচ করছো কেন? আমি তোমায় নিয়ে যাচ্ছি, নো টেনশন। কথাটা বলে নিচু হয়ে মায়রাকে ধরার জন্য হাত বাড়ালে তার আগেই ইরফান মায়রার পেছন থেকে টান মেরে মায়রাকে নিজের কোলে তুলে নেয়। জাহিদ হা করে তাকায়। ব্যাপারটা কি হলো? মাথা উঁচু করে দেখলো ইরফান মায়রাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। মায়রা হতভম্ব হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ব্যাপারটা কি হলো? নিজেই তো একটু আগে তাকে ফেলে দিল। রাগে ইরফানের বুকে ঠেলে বলে, ছাড়ুন আমায়। কোথায় ফেলতে যাচ্ছেন? ছাড়ুন বলছি। ইরফান শক্ত চোখে একবার তাকায় মায়রার দিকে। মায়রাও রেগে গিয়ে বলে, একদম আপনাকে ভয় পায় না, অসভ্য লোক। মেয়েদের ছোঁয়ার বাহানাই থাকে, তাই না? ছাড়ুন বলছি। ইরফান পায়ের গতি বাড়ায়। ডাইনিংয়ে এখনো কেউ নেই। মায়রা তার ঘরের দরজার দিকে তাকালে দেখল সে ঘর পাশ করে যাচ্ছে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দোতলায় উঠতে থাকে। মায়রা ভয় পায়। হায় আল্লাহ, তাকে ছাদ থেকে ফেলে দিতে যাচ্ছে নাকি? রেগে মেগে ইরফানের গলা খামছে ধরে। ইরফান একটু টু শব্দও করল না। তার ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে মায়রাকে এক প্রকার ছুঁড়ে মারে ঘরের ভেতর। মায়রা ছিটকে পড়ে মেঝেতে। কোমরে ব্যথা পেয়ে গঙিয়ে ওঠে। ইরফান হাঁটু মুড়ে মায়রার গাল বাম হাতে শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এই মুখ চালানোর শিক্ষা তোকে আমি দেব, ওয়েট। মায়রা কেঁপে ওঠে ইরফানের ভয়েস টোনে। কি করেছে সে? রেগে দুই হাতে ইরফানকে ধাক্কা দিলে ইরফান মায়রার দুই হাত তার এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে।
মায়েরা ফুপিয়ে ওঠে বিড়বিড় করে, এই পাষাণ লোক আমায় মারতে মারতে মেরেই ফেলবে। বাবা মা মিস ইউ। কাঁদতে কাঁদতে ইরফানের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, অসভ্য লোক, পাষাণ লোক, ছাড়ুন আমায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে তাকায়। হঠাৎই মায়রার গলা থেকে ওড়নাটা টান মেরে নিয়ে নেয়। মায়রা চোখটা বড় বড় করে তাকায়। ইরফান হেলে গিয়ে মায়রার 2 হাত পেছনে নিয়ে ওড়না দিয়ে বাঁধতে থাকে। মায়রার মুখ গিয়ে ঠেকে ইরফানের বুকে। মায়রা কেঁদে কেটে অস্থির। মেয়েটা এমনিতেই কাঁদে না, কিন্তু এই লোক তার সাথে এমন কেন করছে? ইরফান মায়রার হাতটা বেঁধে সরে গেলে মায়রা কান্নামাখা চোখে ইরফানের দিকে তাকায়। লজ্জা সংকোচে নুয়ে আসে মেয়েটা। কাঁদতে কাঁদতে দৃষ্টি নত করে বলে, আপনি আসলেই একটা অসভ্য। আমার পা ভেঙে গিয়েছে, এখন আপনি আমার কোমর ভেঙেছেন, আমার থেকে কাপড় খুলে নিয়েছেন, আমার হাত বেঁধে দিয়েছেন। উফ, ছেড়ে দিন আমায়। ইরফান মায়রার এত বকবক নিতে পারল না। ডান হাতে মায়রার মুখটা চেপে দিয়ে বলল, স্টপ, জাস্ট স্টপ। মায়রা ভেজা চোখে পিটপিট করে তাকায় ইরফানের পানে। ইরফান মায়রার মুখ থেকে হাতটা সরিয়ে মায়রার ডান পায়ে হাত দিলে মায়রা চেঁচিয়ে ওঠে, কেঁদে কেঁদে বলে, আমার পা ভেঙে গিয়েছে, ছেড়ে দিন, ধরবেন না প্লিজ। ইরফান বিরক্তিতে কপাল কুঁচকে একবার মায়রার মুখের দিকে তাকালো। চোখটা সরিয়ে নিয়ে মায়রার পাটা ধরে এক পাশে জোরে টান দেয়। মায়রা জোরে কেঁদে দেয়। ইরফান মায়রার পা এদিকে ওদিকে নাড়িয়ে দেখে, এরপর মেঝে থেকে উঠে দাঁড়ায়। মায়রাকে এখনো কাঁদতে দেখে বিড়বিড় করে বলে, স্টুপিড গার্ল। মায়রা মাথা তুলে বলে, আমার হাত খুলে দিন, খারাপ লোক। একা একটা মেয়েকে পেয়ে সুযোগ নিতে লজ্জা করে না? অসভ্য ইতর বিয়াদব, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো, ভদ্র বাবার অসভ্য পোলা একটা। ইরফান রেগে এক টান দিয়ে মায়রাকে দাঁড় করায়। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, স্টপ, নয়তো এই 2 গাল আস্ত থাকবে না। মায়রা রেগে আরো জোরে চিৎকার দিয়ে চেঁচিয়ে বলে, করব না, আমার মুখ বন্ধ, আমি করব না, আমি বলবো। অসভ্য ছেলে, অসভ্য লোক, শুধু মেয়েদের ছোঁয়ার বাহানা খোঁজে, আমার ইজ্জতে ফালুদা করে দিল। উফ। আর বলতে পারে না। বাম গালে একটা শক্তপোক্ত থাপ্পড় পড়ে। মায়েরা ডান দিকে হেলে যায়। কাঁদতে কাঁদতে বলে, ও আল্লাহ, আমার জীবনটা 2 দিনেই থাপ্পড়ময় হয়ে গেল এই পাষাণ লোকের জন্য। মেয়েটার মুখ বন্ধ হয় না, কাঁদে, তবুও কথা বলতেই থাকে। ইরফান তীব্র বিরক্তিতে টেবিলের ড্রয়ার থেকে স্কচ টেপ এনে মায়রাকে টেনে মায়রার মুখে লাগিয়ে দেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার কাজ শেষ করে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। এগিয়ে গিয়ে দরজা লক করে দেয়। এরপর গায়ের টি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে এবং ওয়াশরুমে চলে যায়। মায়রা ইরফানের যাওয়ার দিকে তাকিয়ে করে। অসহায় চোখে একবার নিজের দিকে তাকায়, আরেকবার বন্ধ দরজার দিকে। এগিয়ে এসে বিছানার উপরে বসলে কেমন যেন ডেবে যায়। মায়রা ভয় পেয়ে দ্রুত দাঁড়িয়ে যায়, ভুরু কুঁচকে তাকায়। এই বিছানা এমন নরম কেন? অদ্ভুত। হঠাৎই ডান পাটা তুলে এদিকে ওদিকে নাড়ায়। এই পায়ে তো ব্যথা পেয়েছিল, এখন ব্যথা লাগছে না কেন? ইরফান পাটা জোরে টান দিল। এরপরই তো দাঁড়িয়ে আর কোনো প্রবলেম হলো না। মায়রার মনে পড়ে, কাটা দিয়েই কাটা তুলতে হয়। মায়রা বাধা মুখে মনে মনে বিড়বিড় করে, ব্যথা দিয়েই ব্যথা সারিয়েছে এই অসভ্য লোকটা। ঘরের চারপাশে তাকায়। ঘরের সবগুলো পর্দা টানানো। হালকা দিনের আলো ঘরে এসেছে। মায়রার কেমন যেন দম বন্ধ লাগলো। এমনিতে মেয়েটা গ্রামে বড় হয়েছে, এখানে এসে সবগুলো জানালা খুলে দিয়ে রাখে, তবুও বদ্ধ বদ্ধ লাগে। আর এই ঘরের সব জানালা দরজা লাগানো। মায়েরা বাধা মুখেই বিড়বিড় করে, এই প্রতিবন্ধী পরিবেশ থেকে এই লোক অটিস্টিক হয়ে গিয়েছে, একেবারে মাথায় গন্ডগোল হয়েছে। পেছনে তার ওড়না দিয়ে বাঁধা হাত। বেশ অনেক সময় নিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করেছে, হাঁপিয়ে গিয়েছে। ধীরে ধীরে ওড়নাটা ঢিল হয়ে আসে। মায়েরা বুঝতে পারে ওড়নার গিঁটটা খুলতে পারবে। মনে মনে খুশি হয়,
দুই হাত মোছড়ামুছড়ি করতে করতে কিছুক্ষণের মাঝেই ওড়নাটা খুলে মেঝেতে পড়ে যায়। মায়েরা খুশিতে ছোটখাটো একটা লাফ দেয়, দ্রুত মুখ থেকে স্কচ টেপ খুলে ছুঁড়ে ফেলে। এর মাঝেই অশ্মের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় লাগায় দরজার দিকে। এই রুম থেকে বের হতে পারলেই বাঁচে যেন, কিন্তু দুঃখের বিষয় দরজা তো খুলতে পারছে না। ওয়াশরুম থেকেই ইরফান বেরিয়ে আসে। শাওয়ার নিয়েই বেরিয়েছে ইরফান, পরনে টাওয়াল জড়ানো, উদম শরীর। মায়রাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুচকালো। মায়রা দরজা খোলাই ব্যর্থ হয়ে পেছনে ফিরে তাকালে চোখ বড় বড় হয়ে যায়। চিল্লিয়ে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, আপনার মতো অসভ্য মানুষ আমি দুটো দেখিনি। আমার ইজ্জত শেষ করে এখন নিজের ইজ্জত লুটাচ্ছেন। ছি ছি ছি। চোখ মুখ কুচকে অন্যদিকে তাকিয়ে চোখ বুজে বলে, যান যান, জামা কাপড় পরে আসুন। ইরফান মায়রার অযৌক্তিক কথায় বিরক্ত হয়। কিছুটা এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, ইজ্জত শেষ করেছি বলে নিজের মানচিত্র নিজেই মেলে দিয়েছি, দাঁড়া ইডিয়েট। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। মেঝেতে তার ওড়না পড়ে আছে। অসময়ে দরজা খোলার শব্দ পেয়ে দৌড় দিয়েছে, একদম খেয়ালই নেই। দ্রুত তার খোলা চুলগুলো ভাগ করে দুই পাশে আনলো। ইরফান মায়রার দিকে চেয়ে আছে। মায়রা এদিকে ওদিকে তাকায়। মেয়েটা জীবনে এমন পরিস্থিতিতে এর আগে পড়েনি। এভাবে তো বাইরে যাওয়া যাবে না। মাথা তুলে একবার ইরফানের দিকে তাকালো, দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। চোখ নামিয়ে তার ওড়নার দিকে তাকায়। মায়েরা এবার লজ্জায় কান্না পাচ্ছে। তার সব শেষ করে দিল এই বেয়াদব লোকটা। এলোমেলো দৃষ্টি এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা ওড়নাটা কুড়িয়ে নিজেকে ঢেকে নেয়। এরপর দ্রুত দরজার কাছে এগিয়ে গিয়ে আবারও খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। পেছন ফিরে কিছু বলতে নিলে একদম তার সামনে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঢোক গিলে নেয়। এই লোকের পুরো শরীরে এত লোম কেন? কথাটা মনে মনে বিড়বিড় করে। মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে আছে। এই লোকের সব দৃষ্টিই ভয়ঙ্কর, একদম খেয়ে ফেলার মতো লাগে। মায়রা দুই হাতে দুই গাল চেপে ধরে, ইনোসেন্ট ফেস্ট বানিয়ে বলে, আর একবার মারলে আপনাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। দেখুন, আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি। আপনি দুইবার ফেলেছেন আমাকে, পা ঠিক করে দিয়েছেন, কিন্তু সেই উপকার খুবই সামান্য। থাপ্পড়ও মেরেছেন, আমার অর্ধেক ইজ্জত শেষ করে দিয়েছেন। আর একবার মারলে আপনাকে। মায়রা বাক্য শেষ করার আগেই ইরফান দরজা খুলে মায়রার হাতটা ধরে তাকে মৃদু ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দিল। এরপর ঠাস করেই দরজাটা বন্ধ করে দেয়। মায়রা হাঁ করে বন্ধ দরজার দিকে তাকায়, চিল্লিয়ে বলে, জঘন্য, অসভ্য, অসহ্য একটা লোক। বলেই দৌড় লাগায় তার ঘরের দিকে। সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে তার ঘরের দিকে যেতে নিলে জাহিদ ডেকে বলে, মায়রা, তুমি কোথায় ছিলে? জাহিদের কথায় মায়রা দাঁড়িয়ে যায়। হেসে চোখ বড় বড় করে বলে, জমের মুখ থেকে বেঁচে ফিরেছি। ইরফান পরনে প্যান্ট পরে কি মনে করে যেন ঘর থেকে বেরিয়ে আসে। নিচে তাকিয়ে জাহিদকে দেখে আর পাশে মায়রা শক্ত কণ্ঠে ডাকে, জাহিদ। ইরফানের ডাকে জাহিদ মাথা তুলে উপরে তাকিয়ে বলে, জি ইরফান ভাইয়া। ওপরে এসো। ইরফান ভাই, 2 মিনিট দাঁড়াও, আসছি। এরপর মায়রার দিকে তাকিয়ে কিছু বলার আগেই আবারও ইরফান অগ্নিঝরা কণ্ঠে বলে, এক্ষুনি আসতে বলেছি। হ্যাঁ হ্যাঁ, আসছি ইরফান ভাই, 1 মিনিট ওয়েট। কথাটা বলে মায়রার দিকে তাকিয়ে বলে, মায়রা, তোমার পা তো ভেঙে গিয়েছিল, দাঁড়িয়ে আছো কিভাবে? ইরফান রাগে বাঘের ন্যায় গর্জনিত কণ্ঠে চিৎকার করে উচ্চারণ করে, জাহিদ। মায়রা ভয়ে লাফিয়ে ওঠে। জাহিদ নিজেও থতমত খেয়ে ইরফানের দিকে তাকায়। মায়রা বুকে থুতু দিয়ে বিরক্ত হয়ে পেছনে ফিরে মাথা উঁচু করে তাকায়। ইরফানকে মুখ ভেঙচি দিয়ে তার ঘরের দিকে দৌড় দেয়। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার দিকে চেয়ে রইল। এরপর হন হন করে তার ঘরে যায়। জাহিদ হতাশার নিঃশ্বাস ফেলে ওপরে উঠে আসে। ইরফান ভাই, কিছু বলবে? ইরফান বেলকনির দরজার সামনে উল্টো ফিরে দাঁড়িয়েছিল। জাহিদের কথায় পেছন ফিরে তাকায়।
জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ভাবল সে কি কিছু করেছে, আবার ভাবল না, তাদের এই ভাই তো এমন নয়, আর এমনই, নতুন করে আর কি বা হবে। ইরফান এগিয়ে গিয়ে কাবার্ড থেকে তার সবগুলো শার্ট প্যান্ট বের করে বিছানার উপরে ছুঁড়ে ফেলে। জাহিদ ভুরু কুঁচকে চেয়ে আসে। ইরফানের সব জামা কাপড় ছুঁড়ে ফেলা হলে জাহিদের দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলে, এগুলো নিয়ে যাও। জাহিদ অবাক হয়ে বলে, কোথায়? আয়রন করাতে। জাহিদ বিছানায় পড়ে থাকা শার্ট প্যান্টের দিকে তাকালো। সবই তো নতুন লাগছে, একদম সুন্দরভাবে আয়রন করে রাখা। ইরফানের দিকে তাকিয়ে বলো, কিন্তু এগুলো তো সব আয়রন করা ইরফান ভাই। ইরফান গম্ভীর গলায় বলে, সেকেন্ড টাইম আয়রন করব, নিয়ে যাও। জাহিদ মাথা চুলকালো। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, রহমত কাকা বা রিতাকে নিবে না, তুমি করিয়ে আনবে। সব শার্ট প্যান্ট আয়রন করানো শেষ হলে তবেই তুমি বাড়িতে ফিরবে। জাহিদ অসহায় চোখে বিছানায় পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকালো, আবার ইরফানের দিকে চেয়ে বলল, এতগুলো কাপড় আয়রন করতে তো অনেক টাইম লাগবে, সারাদিনেও শেষ হবে না ইরফান ভাই। ইরফান নিজের গায়ের একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে গম্ভীর গলায় বলে, নিয়ে যাও। জাহিদ অসহায় কণ্ঠে বলল, মায়রাকে নিয়ে ঘুরতে যেতাম, ও মিশুক, ওর ভীষণ ভালো, ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হবে, তুমি রহমত চাচাকে দিয়ে করিয়ে নাও না ইরফান ভাই। ইরফান দ্বিতীয় বোতামটা লাগিয়ে জাহিদের দিকে শক্ত চোখে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ঢোক গেলে, মায়রাকে তো দেখতেই পারে না ইরফান ভাই, সে তার সাথেই ঘুরতে যাওয়ার কথা বলে ভুল বলে ফেলেছে। মিস্টেক মিস্টেক। তখনই মায়রার সাথে কথা বলছিল বলেই হয়তো রেগে গিয়েছে। মেয়েটা কত ভালো, ইরফান যে কেন দেখতে পারে না মেয়েটাকে বুঝেই পায় না জাহিদ। অতঃপর মেকি হেসে বলে, না না, আমি আয়রন করতে পারবো, যাচ্ছি যাচ্ছি, ঘুরতে যাব না, মজা করলাম আর কি। ইরফান দুই হাতে শার্টের হাতাটা কনুই পর্যন্ত গুটিয়ে হাত ঘড়ি পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে গেল। জাহিদকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে পেছন ফিরেই বলল, কি হলো, এসো। জাহিদ এগিয়ে গিয়ে সব শার্ট প্যান্ট দুই হাতের সাহায্যে নিয়ে বাহিরে বেরিয়ে এলো। খালার বাড়িতে বেড়াতে এসে খালাতো ভাইয়ের কাজ করতেই দিন চলে যাবে। আগে জানলে একটা ট্যুর দিত, এখানে না এসে। ভেবেছিল নতুন ভাবিকে দেখবে, কত মজা করবে, কিন্তু কিছুই তো হচ্ছে না, উল্টো তাকে কাজের মাসি হতে হচ্ছে। ইরফান গটগট পায়ে এগিয়ে যায়। জাহারা আর তার মা ইরফানের একটা ঘর পরেই থাকছে। জাহারা ঘর থেকে বেরিয়ে তার ভাই জাহিদকে এতগুলো কাপড় নিয়ে যেতে দেখে এগিয়ে এসে বলে, ভাইয়া কোথায় যাও, আর এইসব কার শার্ট প্যান্ট, চুরি টুরি করলে নাকি? পেছন ফিরে জাহিদ কাপড়ের আড়ালে কটমট দৃষ্টিতে ছোট বোনের দিকে তাকায়। পেছনের দিকে তাকালে দেখে ইরফান অনেকটাই এগিয়ে গিয়েছে। জাহিদ দ্রুত হাতের সব কাপড় জাহারার গায়ের ওপরে দিয়ে বলে, তোকে দিয়ে দিলাম, তোর জামাইকে গিফট করে দিস। এই বলে দৌড়ে তার মায়ের ঘরে চলে যায়। জাহারা তবদা খেয়ে চেয়ে রইল। ভাবনার মাঝেই ইরফানের কণ্ঠ পায়, তুই এগুলো নিয়েছিস কেন, জাহিদ কোথায়? জাহারা ইরফানের মুখের গম্ভীরের দিকে তাকিয়ে বলে, মনে হয় আমুর ঘরে গিয়েছে। ইরফান সামনে তাকালে দেখল জাহিদ তার খালামণির ঘরে ঢুকেছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। জাহিদ দরজা থেকে ভেতরে দুই পায়ে এগিয়েছে। তখনই ইরফান পেছন থেকে জাহিদের শার্টের কলারটা টেনে বলে, এক কথা বারবার রিপিট করতে আমার ভালো লাগে না। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে পেছনে ফিরে তাকালো, অতঃপর বলল, ইরফান ভাই আমার নাম্বার 1 পেয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে জাহিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, ফার্স্ট যাও, আমি ওয়েট করছি। জাহিদ ভুরু কুঁচকে বলল, তুমি যাবে? তাহলে আমাকে কেন নিচ্ছ, তুমিই যাও। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে জাহিদের কলারটা ধরে টেনে বাইরে আনে। পেছন থেকে ইরফানের খালা ডেকে বলে, কোথায় যাচ্ছ ইরফান বাবা, জাহিদ কোথায় যাও? ইরফান যেতে যেতে উত্তর দেয়, ভার্সিটিতে যাচ্ছি খালামণি।
জাহিদকে লাগবে আমার। ইরফান জাহিদের কলারটা ছেড়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, জাহিদ, জাহারার থেকে সব জামা প্যান্ট নিয়ে বাইরে এসো ফার্স্ট। জাহিদ বিরক্ত হলো, কিন্তু কিছুই বলল না। ইরফান তার চেয়ে বড়, ছেলেটা হাসি খুশি হলে তাও কিছু বলা যেত। যা মুড এই ছেলের, থাক, সে না হয় একদিন বড় ভাইয়ের কাজ করে দিক। অতঃপর জাহারার থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে যায়। ইরফান নিচে নেমে বাইরে যেতে নিলে তার মায়ের ডাকে থেমে যায়। ইরফান, খেয়ে যাও। ইরফান গম্ভীর গলায় বলল, বাইরে খেয়ে নেব আম্মু। ইনায়াকে কলেজে নামিয়ে দিয়ে যাও তাহলে। ইরফান একবার হাত ঘড়ি দেখল, অতঃপর বলল, দ্রুত আসতে বলো, আমার লেট হয়ে যাচ্ছে। এরপর বাইরে বেরিয়ে যায়। পেছন পেছন জাহিদও বেরিয়ে যায়। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলেন। জাহিদকে দিয়ে কাজ করাচ্ছে কেন বুঝলো না, কিছুই বলল না। বলে লাভ নেই, জানে। তিনি ইনায়াকে দ্রুত রেডি হতে বলে গেলেন। মায়েরা তখন থেকে এসেই ইনায়ার সাথে কথা বলছে। আপু, তোমার ভাইয়া আমাকে আবারও মেরেছে। ইনায়া মন খারাপ করে বলল, আসলে ভাইয়া একটুতেই রেগে যায়, তুমি আর ভাইয়ার সামনে যেও না কেমন। মায়েরা মৃদু রেগে বলল, আরে আপু, আমি তোমার ভাইয়ার সামনে যাইনি তো, ওই লোকটাই তো আমাকে ফেলে দিয়েছে, আমার ইজ্জতের ফালুদা বানিয়েছে, তারপর আবার কোলে তুলে ছুঁড়ে ফেলেছে। কোমরে এখনো একটু একটু ব্যথা আছে বুঝলে। ইনায়া অদ্ভুতভাবে মায়রার দিকে চেয়ে আসে। মায়রার সব কথা তার মাথার উপর দিয়ে গেল। সে তো ঘুমাচ্ছিল, এর মাঝে কি যে কি করেছে এই মেয়ে। মায়রা হেসে বলল, আচ্ছা, এসব বাদ দাও, তোমার ভাই তো মানুষ নয়, এত ভাবার দরকার নেই তার কথা। আপু শোনো, আমাকে তোমার কলেজে নিয়ে যাবা, আমি ঘুরে ঘুরে দেখব। ইনায়া অবাক হয়ে বলল, আমি তো কলেজে গিয়ে ক্লাস করব, তুমি কি করবে? আমি খোলা জায়গায় ঘুরবো, তোমার ছুটি হলে আবার একসাথে আসবো। প্লিজ আপু, যাই তোমার সাথে। ইনায়া মায়রার দিকে তাকিয়ে হেসে বলল, ওকে। মায়রা খুশি হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো, কোমরে এক হাত বুলালো। ইনায়া বলল, বেশি ব্যথা পেয়েছো? মায়রা হেসে বলল, না আপু, ঠিক হয়ে যাবে। এটা বলেই গায়ে বোরখা জড়ালো। একদম রেডি হয়ে এসে বলল, আপু, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার মনে হয় তোমার ভাইয়ার মাথায় গন্ডগোল আছে। আসলে পাগলকে পাগল বললে তারা রেগে যায় বুঝলে। তোমার আম্মু, মানে আমার শাশুড়ি মাও রেগে যায়। তাই বলছি, আমি আর তুমি দুজনে মিলে তোমার ভাইয়ার জন্য ভালো ঔষধ কিনে এনে পানির সাথে গুলিয়ে খাওয়াবো তোমার ভাইয়াকে। এখন কেমন যেন জঙ্গলিদের মতো বিহেভ করে, দেখতেও জঙ্গলিদের মতোই লাগে। চুলগুলো কেমন ইয়া বড় বড়। ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চুলগুলো কেটে নিলে একদম হিরোদের মতো লাগবে। এখন ভিলেনি নায়ক লাগে বুঝলে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে হেসে বলো, কেমন লাগলো আইডিয়াটা? ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়রার দিকে। লাস্ট কথায় না চাইতেও হেসে ফেলে। পেছন থেকে ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, ইনায়া। মায়েরা বিরক্ত হয়ে দরজার দিকে তাকিয়ে আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে, আপু, তোমার ভাই নিজে তো পাগল, আমিও পাগল হয়ে যাচ্ছি তার মার খেয়ে খেয়ে। সোয়াসে রোগের মতো তোমার ভাইয়া এখানে নেই, তবুও দেখো আমি দেখতে পাচ্ছি। এগুলো পাগল হওয়ার লক্ষণ। তার চেয়ে চলো দ্রুত তোমার ভাইকে সুস্থ করে দেওয়ার ঔষধ আনি, তাহলে আমিও আর পুরোপুরি পাগল হব না। ইনায়া ঢোক গিলে পেছন ফিরে তার ভাইয়ের দিকে তাকালো। ইরফান চোখ মুখ শক্ত করে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা আবারও কিছু বলতে নিলে ইনায়া মায়রার মুখটা চেপে বলে, মায়রা, এটা সত্যি সত্যি ভাইয়া, তুমি পাগল হওনি, প্লিজ চুপ করো। মায়রা চোখ বড় বড় করে দরজার দিকে তাকায়, চোখ জুড়ে ভীতি। মুখ থেকে ইনায়ার হাতটা সরিয়ে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আজ সে শেষ। ইরফান রেগে ঘরের ভেতরে প্রবেশ করে চিৎকার করে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ। মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে, দ্রুত ইনায়ার পেছনে লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে চেঁচিয়ে বলে, আপু বাঁচাও, এই জল্লাদের হাত থেকে আমায় বাঁচাও। ইনায়ার নিজের গালেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো।
মায়রার মুখটাও সংযত হয় না, তার ভাইয়ের রাগটাও সংযত হয় না। এখন সে কি করবে? ইরফান চিৎকার করে বলে, বেরিয়ে এসো স্টুপিড। মায়রা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোককে দেখেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে। এখন তাকে কে বাঁচাবে? মাথাটা একটু বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দেখুন, আমি কিন্তু আপনাকে নায়ক বলেছি, এতে রাগার কি আছে? হ্যাঁ, প্রশংসাই তো করেছি একটু, বাকিগুলো মিথ্যা মিথ্যা বলেছি, ওগুলো ভুলে যান। ইরফান জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ইরফান এগিয়ে এসে রাগে মায়রার সামনে থেকে ইনায়াকে টেনে সরিয়ে নেয়। ইনায়া ডান দিকে কয়েক পা পিছিয়ে যায়। মায়রা ইনায়ার পিঠের সাথে অনেকটা হেলান দিয়েই দাঁড়িয়েছিল। হঠাৎ করে সামনে থেকে ইনায়া সরে যাওয়ায় মায়রা পড়ে যেতে নেয়। তবে ইনায়ার জায়গা ইরফান দাঁড়ানোই মায়রা হেলে গিয়ে পড়ে ইরফানের বুকে। মায়রার আত্মার পানি শুকিয়ে গিয়েছে, মেয়েটা ভয়েই জ্ঞান হারালো বলে। ইরফানের বুকেই শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে লম্বা শ্বাস টানে। ইরফান মায়রাকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে গিয়েও থেমে যায়। মায়রার পুরো শরীরের ভর ছেড়ে দেওয়ায় ইরফান ভুরু কুঁচকালো। ডান হাতে মায়রার মাথাটা ঠেলে তার বুক থেকে সরিয়ে মায়রার মুখপানে তাকায়। তার ঘরে গিয়ে যে থাপ্পড়টা দিয়েছিল, এটার ফলে মেয়েটার বাম গালটা হালকা লাল হয়ে গেছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। সেন্স হারিয়েছে কেন বুঝল না। তীক্ষ্ণ চোখে বেশ কিছুক্ষণ মায়রার মুখপানে চেয়ে রইল। ইনায়ার দিকে তাকিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলল, এই স্টুপিড, কে ধরবি না কি ফেলবো? ইনায়া দ্রুত এসে মায়রাকে আগলে নেয়। এরপর নিজেই বেশ কসরত করে মায়রাকে বিছানায় শুইয়ে দেয়। মায়রার গালে আলতো থাপ্পড় দিয়ে বেশ কয়েকবার ডাকে, মায়রা সাড়া নেই। ইনায়া ভয় পায়। ইরফানের দিকে তাকালে দেখে ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আসে। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাইয়া, ডক্টরকে কল করো, মায়রার কিছু হয়েছে, ও তো চোখ খুলছে না। ইরফান বিরক্ত হয়ে পেছনে ফিরে যেতে যেতে বলো, জাস্ট 2 মিনিটস, রেডি হয়ে বাইরে আয়, আমার লেট হয়ে যাচ্ছে। ইনায়া ভাইয়ের নির্লিপ্ততায় ভীষণ বিরক্ত হয়, মনে মনে রাগও হয় খুব। একটা মানুষ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তবুও তার ভাইয়ের মনে একটুও মায়া দয়া নেই। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে পেছন ফিরে বলল, তোমার প্রবলেম কি ভাইয়া? দেখছো একটা মেয়ে অসুস্থ, আর তুমি হেয়ালি করেই যাচ্ছ। আসলেই তুমি পাষাণ হয়ে গিয়েছো। ইরফান দাঁতে দাঁত চেপে ইনায়ার দিকে তাকালো। ইনায়া ইরফানের দৃষ্টি দেখে ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ডক্টরকে একটা কল করো অন্তত প্লিজ। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে রেগে বলে, ওর বাদরামি না দেখে কলেজে যাবি না? ইনায়া বিরক্ত হলো, মানছে মায়েরা চঞ্চল, এর জন্য সেন্স হারিয়েছে বলে তাকে সুস্থ করে জাগিয়ে তুলবে না? ইরফান হঠাৎই মায়রার হাতটা জোরে টান দিয়ে বসিয়ে দেয়। মায়রা ধড়পড় করে চেঁচিয়ে বলে ওঠে, ও আপু, আমার হাত খুলে গেল, হাত খুলে গেল, আমার হাতকে বাঁচাও, বাঁচাও। ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়রার দিকে। মায়রা তো অজ্ঞান হয়ে গিয়েছিল। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে দৃষ্টি ঘুরিয়ে ইনায়ার দিকে তাকিয়ে রেখে বলে, সি, এই তোর স্টুপিডের বাদরামি। মায়রা ইরফানের দিকে তাকিয়ে ঢোক গেলে বিড়বিড় করে, একটু নাটক করেও শান্তি নেই। কথাটা বলে ইনায়ার পেছনে বৃথা লুকানোর চেষ্টা করে। ইরফানের বিরক্তির মাত্রা পেরিয়েছে। ইনায়ার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, 2 মিনিটের 1 সেকেন্ড লেট করলে তোকে শুলে চড়াবো আমি। আর এই স্টুপিডের আশেপাশে যদি দেখেছি তো একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। মায়রা ইনায়া দুজনেই কেঁপে ওঠে। ইনায়া দ্রুত বিছানা থেকে নেমে তার ঘরের দিকে দৌড় লাগায়। মায়রা ভীত স্বরে চেঁচিয়ে বলে, আপু, আমাকে নিয়ে যাও দয়া করে, আমার সামনে বাঘ, বাঁচাও, বাঁচাও। ইনায়া অসহায় চোখে পেছন ফিরে তাকায়।
ইনায়ের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে আর এগোয় না। সে লেট করলে থাপ্পড় তো তাকে খেতেই হবে, তাই দ্রুত তার ঘরের দিকে পা চালালো। এদিকে মায়েরা ভয় পাচ্ছে, কতগুলো বেফাঁস কথা বলেছে, আবার অ্যাক্টিং করে ওই লোকের গায়েও পড়েছিল। এখন তার কি হবে? নিজেকে গুটিয়ে নিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে ইরফানের দিকে চেয়ে তাকায়। ইরফানের দৃষ্টির নড়চড় নেই। মায়েরা জানে এই দৃষ্টি মানে তাকে এখন ধোয়ার পরিকল্পনা চলছে। মায়েরার মনে পড়ে এই লোকটাই ইনায়া আপুকে তার সাথে মিশতে নিষেধ করেছে। নিজের মাঝে জমানো ভয় সাময়িক পালিয়ে গেল। মায়েরা হঠাৎই রেগে বলে ওঠে, আপনার এত বড় সাহস! আমার সাথে আপুকে মিশতে নিষেধ করেছেন? আপনি জানেন মুভি গল্পের নায়ক পাগল থাকে, আমি না হয় আপনাকে সেরকম পাগল বলেছি। আর আমি যেহেতু আপনারই বউ, তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আপনি তো দেখছি আসলেই মূর্খ। ইরফান ঘর থেকে বেরোনোর জন্য 2 পা এগিয়েছিল। মায়েরার কথা শুনে তার পা থেমে যায়। রাগে বিরক্তিতে নিজের মাথার চুল টেনে ধরল। আর নিতে পারছে না একে। ঝড়ের বেগে এসে মায়েরার গালটা চেপে ধরে ডানা হাতে। মায়েরা ভয়ে কেঁপে ওঠে। 2 হাত ইরফানের হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে। ঢোক গেলে কিছু বলতে চায়, তবে ইরফান এত জোরে গাল চেপে ধরেছে, কথা বলতে চাইলেও পারছে না। ইরফান নিজেই মায়রাকে ধাক্কা দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফোঁস করে শ্বাস ফেলে। সবকিছু এত অসহ্য লাগছে। মায়রা কিছুটা ছিটকে বিছানায় পড়ে। 2 হাতে 2 গালে হাত বোলায়। ইরফানের ফিরিয়ে রাখা হাত পিঠের দিকে চেয়ে বলে, আপনি আসলেই পাগল। আমার গাল দুটো সরকারি পেয়েছে, উফ। ইরফান উল্টো ঘুরে মায়রার দিকে তেড়ে আসতে নিলে মায়রা বিছানা থেকে লাফ দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিবে। ওয়াশরুম থেকে 2 পা পিছিয়ে থাকা অবস্থায় ইরফান বড় বড় পা ফেলে এসে মায়রার হাতটা শক্ত করে টেনে ধরে। পেছন থেকে জাহারা বলে, কি করছো তোমরা? ইরফান মায়রার হাতটা ছাড়ল না। বিরক্ত হয়ে পেছন ফিরে তাকায়। মায়রা জাহারাকে দেখে ভীত কণ্ঠে শব্দ করে বলে, আপু, এই জল্লাদকে নিয়ে যাও। যখন যা পাচ্ছে আমার সেটা ধরেই টানছে শুধু। জাহারা চোখ বড় বড় করে তাকায়। মায়রা কথাটা বলেই শক্তি খাটিয়ে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায়। ইরফান পেছনে ফিরে তাকানোই বুঝতে পারেনি। মায়রা পেছনের দিকে পেছানোয় ইরফান নিজেও তাল সামলাতে পারেনি। মায়রার দিকে হেলে গেলে মায়রা ইরফানের ধাক্কা খেয়ে ঠাস করে বাথরুমের মেঝেতে পড়ে যায়। ইরফান নিজেও হুমড়ি খেয়ে পড়ে মায়রার ওপর। বালতি ভর্তি পানি ছিল, সব ঢেলে পড়ে ইরফানের মাথায়। সে পানির গন্তব্য পথ হয়ে ইরফানের নিচে অবস্থানরত মায়রার মুখ। ইরফান হতভম্ব হয়ে যায়। মায়রা চেঁচিয়ে ওঠে, আল্লাহ, আমার কোমর, আমার বাঁচাও, আমায় মেরে ফেললো গো, এই স্বামী নামক অস্বামী আমায় মেরে ফেললো। ইরফান ধড়ফড় করে উঠে দাঁড়াতে নিলে পায়ের নিচে সাবান পড়ে পিছলে আবারও মায়রার উপরে ঠাস করে পড়ে যায়। মায়রা আরও জোরে চেঁচিয়ে ওঠে। মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত হাতে মায়রার মুখ চেপে বলে, স্টপ ইডিয়েট। এত চিৎকারে রুমা নেওয়াজ সহ ইরফানের খালা এগিয়ে আসেন মায়রার ঘরে। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? ঘরের কোথাও মায়রাকে দেখতে না পেয়ে জাহারার দিকে তাকিয়ে বলো, মেয়েটা কোথায়, চিৎকার করছে জাহারা, বলো তো। জাহারা ঢোক গিলছে বারবার। তার অনুভূতি বোঝা যায় না। কাপা হাতে ওয়াশরুম দেখিয়ে দিলে রুমা নেওয়াজ দ্রুত এগিয়ে যায় সেই দিকে। ততক্ষণে ইরফান উঠে দাঁড়িয়েছে। ঝাঁকড়া চুল থেকে টুপ টুপ করে পানি ঝরে পড়ছে। রুমা নেওয়াজ এগিয়ে গিয়ে ইরফানকে এই অবস্থায় দেখে বিস্মিত কণ্ঠে বলে, এ কি, তুমি ভিজলে কি করে? ইরফানের মস্তিষ্কে দাউ দাউ করে আগুন জ্বলছে। 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের কথার উত্তর করল না। ইরফানের খালা ওয়াশরুমের ভেতরে নজর করলে মায়রাকে ভেজা বিড়াল হয়ে ওয়াশরুমের মেঝেতে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, আরে, এই মেয়ে এখানে শুয়ে কি করছে?
মায়েরা ধীরে ধীরে উঠে বসে, ডান হাত কোমরে রাখে। সকালের কাণ্ডগুলোর পর শরীরে যায় একটু ব্যথা বাজছিল, এখন সেগুলো হাজার গুণ বেড়ে গিয়েছে। সব এই বেয়াদব লোকের জন্য। শাশুড়ি, খালা শাশুড়ি কাউকে খেয়াল না করেই চেঁচিয়ে বলে উঠল, এই অসভ্য লোক, আপনি কি আর শোয়ার জায়গা পাননি? আমার মতো একটা মাসুম বাচ্চার উপরে এসে আপনাকে শুতে হলো? অসভ্য লোক একটা, শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমার ইজ্জত নেওয়ার, নয়তো ধূপাধাপ মেরে দেওয়ার। আমার কোমর খুলে গেল বোধ হয়, বেয়াদব লোক একটা। মায়েরা নিজের মতো করে বকে যাচ্ছে, তার কোমরে হাত বুলিয়ে যাচ্ছে। মাথা তার নিচু। বাইরে যে এতগুলো মানুষ, মায়েরা তা দেখেইনি। দেখলেও বাকি, তার মুখ তো বন্ধ হওয়ার নয়। মায়েরার কথা শুনে রুমা, নেওয়াজ, ইরফানের খালা দুজনেই বিব্রত বোধ করলো। এদিকে মায়েরার প্রতি কথা যেন ইরফানের মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। অনেকক্ষণ সহ্য করলো এই বাচালকে, আর পারল না। আগুন চোখে উল্টো ফিরে দাঁড়ালো। মায়েরাকে এক ঝটকায় তুলে বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দিল। মায়েরার দুর্বল শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে, মাথা গিয়ে ঠেকে ওয়াশরুমের মেঝেতে। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। রোমা, নেওয়াজ দ্রুত এগিয়ে এসে ইরফানের হাতটা ধরে টেনে বলে, ইরফান, ও ছোট মানুষ, মেরো না। ইরফান রক্ত লাল চোখে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা কাঁদতে কাঁদতে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। হাতের কাছে মগ পেয়ে সেটা নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মারে। মগটা গিয়ে লাগে ইরফানের বুকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়রার দিকে এগোতে নিলে মায়রা ভয়ে জোরে কেঁদে দেয়। রুমা, নেওয়াজ ইরফানকে টেনে বাহিরে বের করে আনে। মায়রা কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি, শয়তান লোক। আমার পুরো শরীরটা সরকারি পেয়েছে, আর 2 দিন পর আমি পচে যাব। তোকে টাক করিয়ে তবেই আমি ছাড়ব। ইরফান মায়ের হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে ক্রোধান্বিত চোখে চেয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, এই বেয়াদব বাচাল মেয়েকে আমার সামনে থেকে আর একবার দেখলে আই শিওর ওকে আমি খুন করে ফেলবো। কথাটা বলেই হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের কথায় প্রত্যেকে যেন কেঁপে ওঠে। যাহারা যদিও ভয় পেয়েছে ইরফান ভাইয়ের এত রাগ দেখে, তবে খুশিও হয়েছে বেশ। এতক্ষণ যা উল্টাপাল্টা ভেবেছে সব হাওয়া হয়ে গিয়েছে। মায়েরার উপর বিরক্ত হলো। এই মেয়েটা আসলেই অসহ্য, ফালতু কথা বলাই এর স্বভাব। ইনায়া রেডি হয়ে এসে তার ভাইকে ভেজা বিড়াল হয়ে মায়রার ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। মায়রা আবার কি করলো? দ্রুত ঘরে ঢুকে ভেতরে তার খালা আর খালাতো বোনকে দেখে আরো বেশি অবাক হয়। এর মধ্যে রুমা, নেওয়াজ এগিয়ে গিয়ে মায়রাকে ধরে ধরে ওঠালো। মায়রা দাঁড়াতেই পারছে না। রুমা, নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মায়রাকে ধরে ওয়াশরুমের বাইরে আনে। ইনায়া মায়রাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে মায়রাকে ধীরে ধীরে এনে বিছানায় বসায়। রুমা, নেওয়াজ মায়রাকে ছেড়ে রেগে বলেন, তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? মায়রা কান্না মাখা চোখে বলে, আপনার ছেলেকে একটু বললেই তো হয়, হাত না চালাতে। কতগুলো মেরেছে আমায় আজ। রুমা, নেওয়াজ বিরক্ত হয়ে তাকিয়ে রইল। মায়রাকে রেডি হয়ে থাকতে দেখে ভুরু কুচকে বলো, রেডি হয়েছ কেন? মায়রা 2 হাতে চোখ মুছে ভাঙা গলায় বলল, আমি আপুর সাথে আপুর কলেজে যাব। রুমা, নেওয়াজ এনায়ার দিকে তাকিয়ে বলল, আজ আর কলেজে যেও না, দেখো কোথায় কোথায় ব্যথা পেয়েছে। ও তো মুখ বন্ধ রাখতেই পারে না। ইরফানকে কিছু বলে লাভ আছে? দুটো 2 মেরুল। তোমার বাবা তো বিয়ে দিয়ে উদ্ধার করে ফেলেছেন, এখন যত জ্বালা হয়েছে আমার। তারেক নেওয়াজ বাইরে থেকে ফিরে স্ত্রীর কথা অনুসরণ করে মায়রার ঘরে এসে বলে, কি হয়েছে? স্বামীর কণ্ঠে রুমা, নেওয়াজ পেছন ফিরে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে, কিচ্ছু জানি না আমি। মেয়েটা মরে গেলে জেলের ভাত খেয়েও বসে বসে। তারেক নেওয়াজ ভুরু কোচকালো। এগিয়ে এসে মায়রাকে দেখে অবাক হয়। চোখ মুখ লাল হয়ে আছে, কেঁদেছে বোঝা যাচ্ছে। 2 গাল অসম্ভব লাল হয়ে আছে। রুমা, নেওয়াজ আর কিছুই বলল না, তার অসহ্য লাগছে এইসব।
তিনি খুব ভালো করেই জানেন তার ছেলে কেমন একরোখা। এই জন্য বিয়ের আগেই স্বামীকে বারণ করেছিলেন, কিন্তু তার স্বামী তো আরেকজন, কেউ তার কথা শোনে না। এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়ে এইভাবে মার খাচ্ছে আর সে দেখছে। ব্যাপারটায় তিনি কেমন যেন বিরক্ত, তেমনি আহত। তারেক নেওয়াজ গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ, এরপর গম্ভীর গলায় প্রশ্ন করে, ইরফান, তোমার আবার মেরেছে আম্মু? মায়রা চোখ তুলে তাকায়। তারেক নেওয়াজের গলা গম্ভীর শুনে মায়রা অবাক হয়। মায়রাকে চুপ থাকতে দেখে তারেক নেওয়াজ ধমকে প্রশ্ন করে ওঠে, কি হলো বলো, মিথ্যা বলবে না একদম। মায়রা কেঁপে ওঠে, চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে বলে, বাবা, ওই ছেলের মতো রূপ হচ্ছে দেখি। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলে, মায়রা, আমি কিছু জিজ্ঞাসা করেছি। মায়রা ঢোক গেলে তারেক নেওয়াজ তাকে আম্মু ছাড়া ডাকে না, এখন নাম ধরে ডাকলো, তার মানে সিরিয়াস রেগেছে। মায়রার ছোট্ট মাথায় এটাই খেললো, মাথা ওপর নিচ করে সম্মতি দেয়। ইরফান তাকে মেরেছে। তারেক নেওয়াজ এর রাগে কপালের রগ ফুলে উঠল। আর একটা কথা বলল না। ইরফানের খালা জাহারা ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে, ভার্সিটি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও, ওকে? শুদ্ধ একটা ক্যাফের দিকে যাচ্ছিল। সে আর ইরফানের যাওয়ার কথা, একজনের সাথে মিট করার কথা আছে। এরপর সেখান থেকে একসঙ্গে ভার্সিটিতে যাবে, এই জন্য আগে আগেই বেরিয়েছিল। মামার কথাই অবাক হয়, নীরবে সম্মতি দিয়ে কলটা রাখে। এরপর ইরফানের নাম্বারে কল দেয়। ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার ইরফানকে কল করলো, ফোন তুলল না। শুদ্ধ ভুরু কোঁচকালো। কি হয়েছে? মামার কণ্ঠ যদিও গম্ভীর, তবে আজ একটু বেশি অদ্ভুত ঠেকল। ইরফানও কল ধরছে না। খানিক চিন্তা হলো, ফোন রেখে গাড়ির স্পিড বাড়ায়। ঘর থেকে সবাই বেরিয়ে গেলে মায়রা ইনায়াকে বলে, আপু, বাবা কি অনেক রাগী? ইনায়া মলিন মুখে বলে, কিছুটা, যখন প্রয়োজন পড়ে তখনই একটু রাগে। মায়রা এলোমেলো হেজাবটা মাথা থেকে খুলে ফেলল। এরপর ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে বলল, আপু, তুমি কলেজে যাও, আমি আরেকদিন তোমার সাথে যাব। একটু থেমে ভাঙা গলায় বলল, কোমরে অনেক ব্যথা পেয়েছি আপু। ইনায়ার কান্না পাচ্ছে। মায়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কলেজে না গেলে কিচ্ছু হবে না, তুমি কিছু খেয়ে ব্যথার ঔষধ খেয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। মায়রা মৃদু হেসে বলল, তুমি খুব ভালো আপু। ইনায়া কিছুই বলল না, মায়রার দিকে চেয়ে রইল। গাল দুটো কেমন লাল হয়ে আছে। মায়রা চোখ বুজে দাঁতে দাঁত চেপে আছে। কোমরে ব্যথা মেয়েটাকে কাবু করে নিয়েছে, তাই কথা বলছে না হয়তো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সবসময় হাসি খুশি মেয়েটা হঠাৎই ফুপিয়ে উঠল। ইনায়া ভয় পেয়ে বলে, মায়রা, বেশি ব্যথা করছে? মায়েরা কান্নাগুলো গিলে নিল বহু কষ্টে। অতঃপর দুই হাতে চোখ মুছে মলিন হেসে বলল, আপু জানো, ছেলেমেয়েরা যখন অনেক অসুস্থ হয় তখন তাদের মা ছেলে মেয়েদের অনেক যত্ন করে আগলে নেয়। এই জিনিসটা ভীষণ সুন্দর, তাই না বলো? ইনায়া ভুরু কুঁচকে তাকিয়ে রইল মায়রার দিকে। মায়রা কেন বললো এই কথাটা? মায়রা হঠাৎই হেসে বলল, আপু, তুমি কলেজে যাও, আমি ঠিক আছি। ইনায়া রেগে বলল, তুমি আসলে অনেক বড় মায়রা, কিন্তু আমি আপাতত তোমার বড় বোন, তাই আমার কথা তোমাকে শুনতে হবে। কোথাও যাব না আমি, তুমি চুপচাপ থাকো, আমি খাবার আনছি, খাবার খেয়ে ঔষধ খাবে, বুঝলে? কথাগুলো বলে ইনায়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা মৃদু হেসে ইনায়ার দিকে তাকিয়ে রইল, বিড়বিড় করে বলল, এই আপুটা বেস্ট আপু। শুদ্ধ ইরফানদের বাসায় এসে ইরফানের ঘরে যাওয়ার জন্য দোতলায় উঠতে নিলে তারেক নেওয়াজ বলে, তোমাকে আমার সাথে দেখা করতে আসতে বলেছি, ওই বেপরোয়া ছেলের সাথে নয়। শুদ্ধ তার পা প্রথম সিঁড়িতে রেখেছিল। মামার কথায় দ্রুত পিছিয়ে আসে। বুঝলো তার মামা গরম। তা আর তা ইরফান রিলেটেড। তারেক নেওয়াজের ঘর নিচের তালাতেই। তিনি তার ঘরে যেতে যেতে বলেন, আমার ঘরে এসো।
শুদ্ধ চিন্তিত বদনে তার মামার পিছু যায়, ঘাড় বাঁকিয়ে একবার ওপরে তাকায়। ইরফান কি বাসায় আছে নাকি ক্যাফেতে চলে গিয়েছে? দরকার তো তার। ইরফান গেলে সে থেকে গেল, কেমন হবে ব্যাপারটা? আবার ভাবলো, ইরফান চলে গেলে তার মামার সাথে ঝামেলা করলো কে? ভাবনা নিয়েই তার মামার ঘরে প্রবেশ করে। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার বাবার অনুপস্থিতিতে তুমি আমাকে তোমার গার্ডিয়ান মানো, তাই তো শুদ্ধ? মামার কথায় অদ্ভুতভাবে তাকালো শুদ্ধ। হঠাৎই এইভাবে কথা বলছে কেন মামা? চিন্তা নিয়ে মৃদু হেসে বলল, জি মামা, অবশ্যই। তারেক নেওয়াজ এইবার খানিকটা ঠোঁট বাঁকিয়ে হাসল। অতঃপর বলল, তা বেশ, তবে আমার কথা মানতে তোমার কোনো প্রবলেম নেই তো, তাই তো? শুদ্ধ ভুরু কুঁচকে তাকিয়ে রইল। এবার তার বেশ ভালোই চিন্তা হচ্ছে, কি মানতে হবে তাকে? সে কিছু বলার আগেই তারেক নেওয়াজ উল্টো ঘুরে পেছনে দুই হাত একসঙ্গে বেঁধে বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমি। তোমার মায়ের সেই মেয়েকে ভীষণ পছন্দ, তাই তার মতামত নেওয়া আছে। আর তুমি তো বললেই আমাকে তোমার গার্ডিয়ান মানো, তবে আমার সিদ্ধান্ত ফিরিয়ে দেবে না অবশ্যই, তাই না? তারেক নেওয়াজের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বারবার ঢোক গেলে তারেক নেওয়াজ একটু থেমে বলে, মেয়েটা মায়রা। ইরফান ওকে কিছুতেই মানতে পারছে না, পারবেও না হয়তো। আর ওদের শুধু নামেই বিয়ে হয়েছিল। আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করেছি, তুমি বিয়ের প্রিপারেশন নাও। শুদ্ধ তার মামার প্রথম কথাটা শুনেই ভেবেছিল কোথাও বসা প্রয়োজন তার। এগিয়ে গিয়ে বিছানার উপরে বসতে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় কথা শুনে তার বসার জায়গা আর বিছানা হয়নি, ঠাস করে মেঝেতে পড়ে গিয়েছে। তারেক নেওয়াজের শব্দ পেয়ে পেছনে ফিরে শুদ্ধকে মেঝেতে দেখে ভুরু কুঁচকে বলল, তুমি নিচে কি করছো? শুদ্ধ কথা বলতে ভুলে গিয়েছে, বিস্ময় নিয়ে তারেক নেওয়াজের দিকে চেয়ে আছে। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলল, ডিভোর্সের ব্যাপারে তোমার কিছু করতে হবে না, আমি সব করব। শুদ্ধ দ্রুত বলে, না না মামা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? আমি সব ব্যবস্থা করব, আপনি নিশ্চিন্ত থাকুন। দরজা থেকে ইরফানের গম্ভীর গলার শক্ত কণ্ঠ ভেসে আসে, এখানে কি করছিস? শুদ্ধ চোখ বড় বড় করে দরজার পানে তাকালো। ইরফান রক্ত লাল চোখে শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধ ঢোক গিল, একবার তারেক নেওয়াজের দিকে তাকালো। তিনি তার ছেলের পানে রেগে তাকিয়ে আছে, তার ছেলে শুদ্ধর পানে। শুদ্ধ অসহায় কণ্ঠে বিড়বিড় করছে, আজ আমি অসহায় বলে বাবা ছেলের মাছ থেকে আমায় কে বাঁচাবে? হুম। তারেক নেওয়াজ ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে রইল, পেছনে বাঁধা হাত শীতল করে দুই পা এগিয়ে এসে বলল, ইরফান, ভেতরে এসো, তোমার সাথে আমার কথা আছে, ইম্পর্টেন্ট টপিক। ইরফানের দৃষ্টি শুদ্ধের দিকে। শুদ্ধ ঢোক গিল, মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দুই হাতের গোটানো শার্ট কবজি পর্যন্ত নামিয়ে নিল। ইরফানের দিকে চেয়ে ডান হাতের মাথার চুলগুলো এলোমেলো করলো। তার উদ্দেশ্য, সে এখন আবুল সাজতে চাইছে, আর মায়েরা তাকে দেখে বলবে, অসম্ভব, এই আবুলকে আমি কিছুতেই বিয়ে করব না। তারেক নেওয়াজ বিরক্ত হয়ে বলল, ইরফান, আমি তোমাকে কিছু বলেছি। ইরফান শুদ্ধর দিকে দৃষ্টি ঘুরিয়ে তার বাবার দিকে ঘোরায়, গম্ভীর গলায় বলে, আই এম নট ইন্টারেস্টেড। কথাটা বলেই এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, গটগট পায়ে চলে যায়। পেছন থেকে তারেক নেওয়াজ ডাকে, ইরফান, তুমি আর কত অভদ্রতার পরিচয় দিবে? আমার কথা তোমাকে শুনতে হবে। ইরফান, দাঁড়াও। ইরফানের হেলদোল নেই। তারেক নেওয়াজ তীব্র বিরক্তিতে চোখ মুখ কোঁচকালেন। শুদ্ধর দিকে তাকিয়ে বলো, তোমার ভাইকে বলে দিও, আর তুমি প্রিপারেশন নাও। ডিভোর্সের ব্যাপার আমি দেখছি, তুমি বিয়ের প্রিপারেশন নিলেই হবে। শুদ্ধ কাদো কাদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে ইনায়া মায়রার জন্য খাবার হাতে নিয়ে আসে। ইনায়া দেখে শুদ্ধ ইনায়ার সামনে দাঁড়িয়ে। ইনায়া ধাক্কা খেতে খেতে বেঁচে যায়, মাথা তুলে শুদ্ধকে দেখে বলে, তুমি কখন আসলে?
শুদ্ধ ইনায়ার বাঁ হাতে ছোট্ট গোল প্লেটে কয়েকটা মিষ্টি দেখল, ডান হাতে পরোটা। শুদ্ধ ডান হাতের শার্টটা গুটিয়ে একটা মিষ্টি নিয়ে মুখে পড়ল। ইনায়া শুদ্ধর দিকে রেগে তাকায়। শুদ্ধ মুখেরটা শেষ করে দ্বিতীয়বার নিতে গেলে ইনায়া পেছনের দিকে সরে গিয়ে তার হাতটা সরিয়ে নেয়। শুদ্ধ দ্রুত ভুরু কুঁচকে বলে, মেহমান আসলে যে খাতির করতে হয় তা তো কোনো জন্মেও করলি না। নিজে নিজে আপ্যায়ন নিচ্ছি, তাও দিচ্ছিস না। ঘোষেটি বেগমের মতো আচরণ কম করে কর, বেয়াদব। ইনায়া বিরক্ত হয়ে বলে, এটা মায়রার খাবার, তুমি বসো, তোমাকে দিচ্ছি। এটা বলেই শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আরেকটা মিষ্টি টুক করে তার মুখে পুরে নেয়। ইনায়া রেগে তাকালে শুদ্ধ মুখের মিষ্টিটা শেষ করে হেসে একটু গলা উঁচিয়ে বলে, 2 দিন পর ও আমার বউ হবে, তাই আগে থেকেই ভাগ বসাচ্ছি, বুঝলি গাধা? ইনায়া ভুরু কুঁচকে বলল, মানে? শুদ্ধ ইনায়ার হেজাবে ডান হাতটা মুছতে মুছতে বলে, আগে বল, এই বাসায় কি কাহিনী ঘটেছে ইরফান আর ওই মায়রা মেয়েটার মাঝে? ইনায়া দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়া মায়রাকে আবারও মেরেছে। শুদ্ধ অবাক হলো না, এটাই আন্দাজ করেছিল। তাদের সোজা বেশ অনেকটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখল শুদ্ধ। গলা উঁচিয়ে হেসে বলল, মায়রা আমার বউ হতে যাচ্ছে খুব শীঘ্রই, তোর ভাই ডিভোর্স দিয়ে দিবে ওকে। ইনায়া অদ্ভুত চোখে শুদ্ধের দিকে তাকালো, অবাক হয়ে বলল, তোমার মাথায় আছে নাকি গেছে? শুদ্ধ ইরফানের পেছনের অবয়বের দিকে তাকায় আরেকবার। ইনায়ার কপালে একটা টোকা দিয়ে হেসে বলে, কানি দেখ, মাথা মাথার জায়গায় আছে। তুই চোখের ডক্টর দেখা, আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো, একদম কিপটামি করব না। এটা বলে সে ইরফানের দিকে এগিয়ে যায়। ইনায়া তবদা খেয়ে চেয়ে আছে, চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মায়রার ঘরের দিকে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে ভুরু কুঁচকে বলে, এখানে কি করছিস? কথাটা বলে সে নিচেও দেখার চেষ্টা করলো। তার আগেই ইরফান শুদ্ধর কলারে হাত শক্ত করে চেপে টেনে বাহিরে নিয়ে যায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে ছাড় ছাড়, আমি নিজেই যাচ্ছি। ইরফান ছাড়ল না, উল্টো আরো শক্ত করে কলারটা চেপে দৃষ্টির সামনে রেখে পায়ের গতি বাড়ালো। ইরফান সরে গিয়ে ইনায়া সেখানে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা একদম খোলা, সে নিজেই এভাবে রেখে গিয়েছিল, হয়তো মনের ভুলে। মায়রা এদিক ফিরেই এলোমেলো হয়ে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে। ঘাড় বাঁকিয়ে ইরফান আর শুদ্ধর দিকে তাকালো। ইরফান এখনো বেশ কিছুক্ষণ দাঁড়িয়েই ছিল। ইনায়া খেয়াল করেছে, কি যে তার ভাইয়ের হাবভাব বোঝাই যায় না। অতঃপর সে ঘরের ভেতরে প্রবেশ করে, হাতের প্লেটটা রেখে মায়রার পাশে বসে মায়রাকে ডাকে। এটুকু সময়ের মাঝেই মেয়েটা ঘুমিয়ে গিয়েছে। ইনায়ার ডাকে মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়, ধীরে ধীরে উঠে বসে। 2 হাতে মুখের হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নেয়। তোমার শরীর উইক লাগছে মায়রা? মায়রা হেসে বলে, না আপু, আমি ঠিক আছি, মাথা ব্যথা করছিল, তাই একটু চোখ লেগেছিল। ইনায়া পাশ থেকে প্লেট নিয়ে মায়রার সামনে ধরলে। মায়রা পরোটা আর মিষ্টি দেখে হেসে বলে, এই খাবার তো আমার খুবই ফেভারিট আপু। ইনায়া মৃদু হেসে বলল, আমি জানি, তুমি বলেছিলে। মায়রা একবার মুখে নেয়, মুখে খাবার গিলে নিয়ে বলে, আচ্ছা আপু, তোমাদের বাগানে অনেক সবজি দেখছিলাম, ফুল ফলের গাছও ছিল, কিন্তু করলার গাছ নেই কেন? ইনায়া ভুরু কুঁচকে বলে, কারণ এই বাসায় করলা খাওয়ার সদস্য নেই। ওই অখাদ্য কে খায়? মায়রা হেসে বলে, অখাদ্য কেন বলছো? করলা আমার অনেক, মানে অনেক ফেভারিট। ইনায়া অবাক হয়ে মায়রার দিকে তাকায়, গালে হাত দিয়ে বলে, করলা তোমার পছন্দ, কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে। আর ওইদিকে আমার ভাইয়া করলার তরকারি যে টেবিলে থাকে, সেই টেবিলে ভাইয়া খেতেই বসে না। ব্যাপারটা তো পুরাই উল্টা হয়ে গেল। মায়েরা হেসে বলে, তোমার ভাই একটা জল্লাদ, বুঝলে? যারা জল্লাদ হয় তাদের করলা খাওয়া লাগে না, এমনিতেই জল্লাদপনা করে। ইনায়া মৃদু হাসল, কিছুই বলল না। মায়েরা খাওয়া শেষ করে ব্যথার ঔষধ খেয়ে একটা টাফলিন খেয়ে নেয়।